নেপোলিয়ন হিলের ক্লাসিক বই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। এটা নিয়ে আজ আমরা একটু গভীর আলোচনা করতে চাই। হ্যাঁ, দারুণ একটা বই। ৫০০-র বেশি ভাবা যায়। ৫০০ অত্যন্ত সফল মানুষের জীবনের বিশ্লেষণ। ঠিক। আর এই পুরো গবেষণার পেছনে তো অ্যান্ড্রু কার্নেগির একটা বড় অনুপ্রেরণা ছিল। অবশ্যই। কার্নেগিই তো হিলকে এই রহস্যটা ধরিয়ে দিয়েছিলেন যে চিন্তার মানসিকতাই আসলে সবকিছু, সম্পদ, সাফল্য সবকিছুর মূলে। একদম। বইটার একেবারে কেন্দ্রে কিন্তু এই ধারণাটাই যে আমাদের চিন্তা, আমাদের ভেতরের ভাবনা, সেটাই বাইরের বাস্তবতাকে গড়ে তোলে। হ্যাঁ, তবে শুধু পজিটিভ থিঙ্কিং ভাবলে কিন্তু ভুল হবে। হিল কিছু সুনির্দিষ্ট মানসিক নীতির কথা বলেছেন, অভ্যাসও বলা যেতে পারে। রাইট। আর সেগুলোই আমরা একটু খতিয়ে দেখব আজ। যেমন আকাঙ্ক্ষা, বিশ্বাস, অধ্যবসায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, মাস্টারমাইন্ড গ্রুপ তৈরি করা। আর ভয়কে জয় করা। এই বিষয়গুলো কিভাবে সত্যি সত্যি ব্যক্তিগত সাফল্য আনতে পারে, শুধু থিওরি নয়, প্র্যাকটিক্যালি কিভাবে কাজ করে। সেটাই। তাহলে শুরু করি একেবারে গোড়া থেকে, আকাঙ্ক্ষা দিয়ে। হ্যাঁ, ওটাই তো স্টার্টিং পয়েন্ট। হিল বলছেন সাধারণ ইচ্ছা নয়, একটা তীব্র চলন্ত আকাঙ্ক্ষা দরকার। ঠিক। একটা সুনির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে, অস্পষ্ট কিছু নয়। যেমন ধরুন এডউইন সি বার্নসের গল্পটা। হ্যাঁ, মনে আছে। টমাস এডিসনের পার্টনার হওয়ার তীব্র ইচ্ছা ছিল তার। একদম। প্রায় শূন্য হাতে এসেছিলেন, কিন্তু মনে জেদ ছিল, হাল ছাড়েননি। সুযোগের অপেক্ষায় থাকেননি, বরং সুযোগ তৈরি করেছেন, কারণ আকাঙ্ক্ষাটা ছিল একেবারে সুনির্দিষ্ট। এই হাল না ছাড়া ব্যাপারটা আসলেই খুব জরুরি। আর ইউ ডার্বির গল্পটাও তো এই প্রসঙ্গে আসে। হ্যাঁ, সোনার খনি, মাত্র ৩ ফুট দূরে। ভাবা যায়, কিন্তু ওই ব্যর্থতা থেকে যে শিক্ষাটা পেলেন, অধ্যাবসায়ের গুরুত্ব, সেটা পরে কাজে লাগিয়েছিলেন। জীবন বীমা বিক্রিতে তিনি বুঝেছিলেন না শুনেই থেমে যাওয়া চলবে না। আকাঙ্ক্ষা পূরণের জন্য একটা স্ট্রাকচার্ড পথ দরকার। হিল তো ৬টা ধাপের কথাও বলেছেন। ঠিক কি চাই, তার বিনিময়ে কি দেব, ডেডলাইন। একটা পরিষ্কার প্ল্যান, সব লিখে ফেলা, আর রোজ সেটা মনে করা, দিনে ২ বার। হ্যাঁ, এই পদ্ধতিগুলো আসলে মনকে লক্ষ্যের সাথে একদম বেঁধে ফেলে। ঠিক। আকাঙ্ক্ষাটা তখন আর শুধু ইচ্ছা থাকে না, একটা চালিকা শক্তি হয়ে ওঠে। আচ্ছা, আকাঙ্ক্ষা না হয় তীব্র হলো, কিন্তু পথ চলতে তো বাধা আসবেই, ব্যর্থতা আসবে। অবশ্যই আসবে। আর এখানেই আসে অধ্যবসায়ের প্রশ্নটা। হিলের মতে ব্যর্থতা মানেই শেষ নয়, ওটা সাময়িক। টমাস এডিসনের উদাহরণটা তো ক্লাসিক। ১০,০০০ বার চেষ্টা, ভাবা যায়, বৈদ্যুতিক বাতির জন্য। অবিশ্বাস্য। এটাই অধ্যবসায়, ইচ্ছাশক্তির ভিত। আর এর সাথেই কিন্তু জুড়ে আছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। হ্যাঁ, সিদ্ধান্ত। হেনরি ফোর্ডের কথা মনে পড়ছে, মডেল টি গাড়ি। ঠিক। উপদেষ্টারা রাজি ছিলেন না, কিন্তু ফোর্ড নিজের সিদ্ধান্তে অটল। হিল দেখেছেন সফল মানুষেরা তারা সাধারণত দ্রুত সিদ্ধান্ত নেন। আর একবার নিলে সহজে বদলান না, অন্যের কথায় খুব বেশি প্রভাবিত হন না। জেদ ধরে রাখা, সঠিক সিদ্ধান্ত নেওয়া, এটা কি সবসময় সহজ? না, সহজ নয়। আর এখানেই মাস্টারমাইন্ড কনসেপ্টটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। মাস্টারমাইন্ড? এটা আসলে কি, সহজ করে বললে? দেখুন, সোজা কথায় ২ বা তার বেশি মানুষ যারা একটা নির্দিষ্ট লক্ষ্য পূরণের জন্য একসাথে কাজ করছে। তবে শুধু কাজ নয়, একটা হারমোনি বা সম্প্রীতির মনোভাব নিয়ে। আচ্ছা। হিল বলছেন এর ফলে একটা অদৃশ্য তৃতীয় মন তৈরি হয়, সম্মিলিত জ্ঞান আর শক্তি, যা প্রত্যেকের ব্যক্তিগত শক্তিকে ছাড়িয়ে যায়। অ্যান্ড্রু কার্নেগির উদাহরণটা তো দারুণ। প্রায় ৫০ জন বিশেষজ্ঞের একটা টিম। হ্যাঁ, একজনের এক দক্ষতা, কিন্তু লক্ষ্য এক। এই সমন্বিত শক্তি তাকে ইস্পাত শিল্পে প্রায় অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছিল। হেনরি ফোর্ডের ক্ষেত্রেও তো একই রকম ব্যাপার ছিল। এডিসন, ফায়ারস্টোন, এদের সাথে তার সম্পর্কটা শুধু বন্ধুত্ব ছিল না। ঠিক। ওটা ছিল একটা ইনফর্মাল মাস্টারমাইন্ড, একে অপরের জ্ঞান, অভিজ্ঞতা থেকে শক্তি নেয়া। এটা শুধু ফর্মাল গ্রুপেই হতে হবে তা নয়, নিজের নেটওয়ার্ক থেকেও হতে পারে। পারস্পরিক সহযোগিতা, একটা সিনার্জি তৈরি হয়। একদম। কিন্তু এই পুরো রাস্তায়, আকাঙ্ক্ষা থেকে শুরু করে মাস্টারমাইন্ড পর্যন্ত, সবচেয়ে বড় বাধা কোনটা হতে পারে? ভয়। ঠিক ধরেছেন, ভয়। হিল তো ৬টা মৌলিক ভয়ের কথা বলেছেন। হ্যাঁ, দারিদ্র্য, সমালোচনা, অসুস্থতা, ভালোবাসা হারানোর ভয়, বার্ধক্য আর মৃত্যু।
এগুলো নাকি আমাদের অবচেতন মনে গেঁথে থাকে। আর সাফল্যকে আটকে দেয়। এর মধ্যে দুটো ভয়, দারিদ্র্য আর সমালোচনার ভয়, এগুলোকে হিল সবচেয়ে ক্ষতিকর বলেছেন। কেন? কারণ এগুলো আমাদের নতুন কিছু করতে বা ঝুঁকি নিতে সবচেয়ে বেশি বাধা দেয়। আমরা ভাবি, লোকে কি বলবে, যদি ফেল করি, যদি সব হারাই। ঠিক, খুব সত্যি কথা। কিন্তু আসল ব্যাপারটা হলো, হিলের মতে ভয় একটা মানসিক অবস্থা ছাড়ার কিচ্ছু নয়, এটা আমাদের নিজেদের চিন্তার ফসল। তার মানে এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব? অবশ্যই আত্মবিশ্লেষণ দরকার, মনকে বুঝতে হবে আর সচেতনভাবে চিন্তাটাকে নিয়ন্ত্রণ করতে হবে। দেখুন, আবার সেই গোড়ার কথায় ফিরে এলাম, চিন্তা। হ্যাঁ, চিন্তা নিয়ন্ত্রণ করেই ভাগ্য নিয়ন্ত্রণ করা। একদম। তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো, সাফল্য কিন্তু এমনি এমনি আসে না। এটা কোনো ভাগ্য বা লটারির ব্যাপার নয়। মোটেই না। বরং এটা হলো ওই তীব্র আকাঙ্ক্ষা, সেটাকে বিশ্বাসে পরিণত করা, লেগে থাকা মানে অধ্যাবসা, দ্রুত সিদ্ধান্ত নেওয়া। সহযোগিতার শক্তিকে কাজে লাগানো মানে মাস্টারমাইন্ড। আর সবশেষে নিজের ভেতরের ভয়গুলোকে চেনা এবং সেগুলোকে জয় করা, এগুলোর একটা মিলিত ফল। নিখুঁত সারসংক্ষেপ। আর আজ যারা শুনছেন তাদের জন্য একটা ভাবনা রেখে যেতে চাই। হিলেরই কথা। বলুন। দারিদ্র্য এবং সম্পদ দুটোই আসলে চিন্তার ফসল। মানে বোথ পভার্টি অ্যান্ড রিচেস আর দি অফস্প্রিং অফ থট। বাহ, দারুণ কথা। আমাদের বেশিরভাগ সীমাবদ্ধতাই কিন্তু আমরা নিজেরাই তৈরি করি। নিজের চিন্তাটাকে যদি নিয়ন্ত্রণ করা যায়, সেটাই হয়তো সাফল্যের দিকে প্রথম আর সবচেয়ে বড় পদক্ষেপ। এই নীতিগুলো আজকের দিনেও কতটা প্রাসঙ্গিক সেটা সত্যিই ভাবার বিষয়।